আমরা ফরহাদ মাজার সাহেবের লেখা প্রথম আলোতে পাই না কেন? প্রথম আলো কি ফরহাদ মাজারের চিন্তাকে প্রতিপক্ষ মনে করে? দ্বিতীয় কথা হচ্ছে ফরহাদ মাজারকে আপনি পছন্দ করেন এবং তার চিন্তাকে গুরুত্বপূর্ণ মনে করেন, কিন্তু আজকের প্রথম আলো ঘেটে দেখলাম যে আজকে যে ফরহাদ মাজারের জন্মদিন, এটা এক লাইনেও কোথাও প্রথম আলোতে উল্লেখ করা হয় না। আচ্ছা, আমি এসেছিলাম ফরহাদ ভাইয়ের একজন কবিতার ভক্ত হিসাবে, তার অনুজ বন্ধু হিসাবে। এখানে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে সেটি ভাবি না। প্রথম আলো আমি মনে করি ফরহাদ মাজার কিন্তু ভোরের কাগজে নিয়মিত লিখতেন, আমি তখন ভোরের কাগজে ছিলাম। প্রথম আলোতে কখন লিখেছেন ফরহাদ ভাই? আচ্ছা, তখন আমি এবার প্রথম আলোতে ছিলাম না। এখন জানি না যে আমি এসেছি বলে ফরহাদ ভাই চলে গেছেন কিনা। বিষয়টি হচ্ছে দুই পক্ষই। আপনি যে প্রশ্নটি করলেন, এমন হতে পারে ফরহাদ ভাই মনে করছেন যে প্রথম আলোতে লেখা তার জন্যে কি বলে, তার অবস্থান, তার যে বক্তব্য তার সাথে প্রথম আলো মেলে না, এটাও হতে পারে। কিন্তু আমি জানি না। আর প্রথম আলো আজকের খবরটার কথা বলছেন যে এটি কোনো উদ্দেশ্যমূলক বা ইচ্ছা করেই করেছে এরকম মনে হয় না। এখন যারা পিছনে আছেন আবারও অনুরোধ করব, সামনে বসার জায়গা আছে, আপনারা চাইলে সামনে বসতে পারেন। তো এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন কবি ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন। সোহরাব হোসেনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ উপস্থাপককে। যদিও তিনি নামটি একটু ভুলভাবে বলেছেন, আমার নাম সোহরাব হাসান, হোসেন নয়। তবে ইসলামে হাসান হোসেনের লড়াই চলে আসছে এবং হয়তো আরও দীর্ঘদিন চলবে। আজকে আশুরা, সুতরাং হাসান হোসেনের কথা আমাদের মনে থাকারই। আজকে কবি ফরহাদ মাজারের ৭৬তম জন্মদিন। প্রথমেই কবিকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। আজকে আমরা কিন্তু ফরহাদ ভাইয়ের কথা শুনতে এসেছি। আমরা কি স্তুতি করি অথবা তাকে কতটা ভালোবাসার কথা বলি, তার চেয়ে এখানে যারা আছেন আমার মনে হয় সবাই তার কথা শুনতে চাচ্ছেন। তো আমার মনে হয় যে আমরা যত কথা কম বলবো তিনি বেশি বলার সুযোগ পাবেন। ফরহাদ ভাই যেহেতু 60s কবি, আমরাও পরবর্তীকালে 70 দশকে লেখালেখি শুরু করেছি। আর সুতরাং তার অগ্রজ এবং অনুজের সম্পর্কটা ছিল। আমাদের আরেকজন গুরু ছিলেন আহমদ সফা, ফরহাদ ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমাদের ব্যক্তিগত বন্ধুত্ব বা ভালোবাসার সম্পর্কটা সভায়ের সঙ্গেই বেশি ছিল। সেই সূত্রেই সভায়ের সাথে ফরহাদ ভাইয়ের সাথে ব্যক্তিগত যেটুকু যোগাযোগ বা সম্পর্ক। গানের কথা বলছেন ফরহাদ ভাই। তো ফরহাদ ভাই যখন যুক্তরাষ্ট্র থেকে ফিরে এলেন, সম্ভবত 77-78 হবে, কলাভবনের সামনে একটি গানের আয়োজন করা হয়েছিল এবং সেই থেকে আমরা জানলাম যে ফরহাদ মাজার শুধু কবি নন, একজন গীতিকার এবং সঙ্গীতকারও, সঙ্গীত শিল্পীও। হয়তো অনেক কাজ নিজেকে, আমাদের দেশে একটা বড় সমস্যা, আমরা অনেক বড় হয়ে যাই কিন্তু বড় হতে চাই না। কিন্তু ফরহাদ মাজার বড় হতে চেয়েছেন এবং বড় হয়েছেন। সেটি তার সাধনায়, তার চেষ্টায়, তার গবেষণায়, তার অবিরাম চর্চায়, এবং কোনো গণ্ডিতে তিনি আবদ্ধ থাকতে চাননি। আরেকটা হচ্ছে আমাদের সমাজে চর্চা বা তর্কের কোনো জায়গা নেই বললেই চলে, কিন্তু ফরহাদ মাজার তর্কটা পছন্দ করেন। তর্ক অন্যকে করতেও উদ্বুদ্ধ করেন এবং তর্ক মানে কিন্তু একমত না হয়। যদি একমত হই ধর্মগ্রন্থের মতো, আমরা তো সবাই সেটি পাঠ করব, তাহলে তো এটি কোনো বিশ্লেষণ, ব্যাখ্যা, যুক্তি, তর্কের প্রয়োজন হয় না। তো আমরা ফরহাদ মাজারের কাছে এই যেটি মাহবুব মুর্শিদও বলেছেন, মোহাম্মদ আজমও বলেছেন, আমার মনে হয় যে এটি তার কাছে শিক্ষণীয়। এবং যিনি তার একেবারে চরম বিরোধী মতের অনুসারী, তার সঙ্গেও ফরহাদ মাজার তর্ক করেন বা কথা বলেন
এবং তারও কথা শুনতে চান। আমাদের সমাজটা এতটাই এক হচ্ছে, তর্ক নেই, তর্ক না থাকা মানে হচ্ছে জ্ঞান চর্চা নেই, চর্চা না থাকা মানে হচ্ছে আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। কিন্তু আমি মনে হয় যে ফরহাদ মাজার তিনি যেটি তার সঙ্গে দ্বিমত করেও তার সঙ্গে কথা বলা যায়, এটি যদি হতো। আরেকটি হচ্ছে আমরা তার মনে করি যে তিনি তার সময়ের বা এখন পর্যন্ত তিনি অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবেই আমরা দেখতে চাই। তার আরও যে ভূমিকা আছে সেখানেও যদি বলি, বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের সাথে তিনি এবং তার সহযাত্রীরা যে রাষ্ট্র নির্মাণ করেছেন, সেই রাষ্ট্র জনগণের প্রতি খুব সদাচার করেছে বলে মনে হয় না এখন পর্যন্ত। ফরহাদ মাজারকে অনেকে অমুকপন্থী বলেন, কিন্তু তার রাজনৈতিক ভূমিকার কথা যদি বলেন, তিনি বিএনপি আমলে জেলে গিয়েছেন, এরশাদ আমলে নানা রকম আত্মগোপনে থাকতে হয়েছে, এবং আওয়ামী লীগ আমলেও আবার তাকে জেলে যেতে হয়েছে। সুতরাং রাষ্ট্র এবং ব্যক্তি, মানুষ, এই যে সম্পর্কের যে টানাপোড়েন, সম্পর্কের যে বৈরিতা, সেটি কিন্তু ফরহাদ মাজার জারি রেখেছেন। তার বিরোধিতা করার জন্য বিরোধিতা নয়, তিনি যেটা সত্য মনে করেছেন সেটি বলেছেন। সেই বলার ক্ষেত্রে, সেই বলার জন্যে তাকে কিন্তু বারবার নিগ্রহের শিকার হয়েছে। কিন্তু আমাদের সমাজে অনেকেই কিন্তু আমরা একটু গা বাঁচিয়ে কথা বলি, একটু কি বলে নিরাপদ জোন থেকে কথা বলি। ফরহাদ মাজার সেটি চাননি। আমি মনে করি এটি তার একটি বড় আমাদের এই কি বলবো যে একেবারে অসাহসী সমাজ আর কি। আমি কাপুরুষ কথাটা বলতে চাচ্ছি না, কিন্তু এবং সবাই কি বলে নিরীহ সমাজ, সেখানে ফরহাদ মাজার বহুবার সাহসী ভূমিকা রেখেছেন। তার অনেক রাজনৈতিক মতের সাথে দ্বিমত হতে পারে, কিন্তু তার কাজ, তিনি যে কথা বলেছেন, তিনি যে কাজ করেছেন, তাকে অনেকে নানাভাবে, কেউ মৌলবাদী বলেন, কেউ মার্ক্সবাদী বলেন, কেউ ভারত বিরোধী বলেন, কেউ আওয়ামী লীগ বিরোধী বলেন, বা কেউ ইসলামপন্থী বলেন, কিন্তু তিনি আমি মনে করি কোনো বৃত্তে তাকে বন্দি করা ঠিক হবে না, বৃত্তে তাকে পরিস্থিতি করা ঠিক হবে না। তিনি ফরহাদ মাজার, তার মধ্যে নানা প্রবণতা আছে, যেমন আমাদের কাজী নজরুল ইসলাম। আমি তার সাথে এই ফরহাদ মাজারের সাথে কাজী নজরুল ইসলামের একটি সমান্তরাল অবস্থান খুঁজে পাই। সেটি হচ্ছে নজরুলকেও কিন্তু নানাভাবে নানা জনে ব্যাখ্যা করেছেন, অভিহিত করেছেন। কেউ তাকে ইসলামবাদী বলেছেন, কেউ তাকে মার্ক্সবাদীও বলেছেন, কারণ তিনি একসময় স্বরাজ্য পার্টি করতেন এবং কমরেড মোজাফফর আহমদের সঙ্গে একই কক্ষে থাকতেন। তার বিখ্যাত বিদ্রোহী কবিতা তার কক্ষে রচিত হয়েছিল, এবং পরবর্তীকালে যে তিনি সাম্যবাদী কবিতা লিখেছেন, সেখানে কিন্তু তিনি নিজেকে একজন মার্ক্সবাদী, যদিও আমি জানি না তাত্ত্বিকভাবে তিনি মার্ক্সবাদ কখনো দীক্ষা নিয়েছেন কিনা। প্রথমে আরেকটি হচ্ছে যে মার্ক্সবাদ, তিনি নিজেকে এখনও মার্ক্সবাদী বলেন, কিন্তু এটাই না যে আমি নিঃশর্ত মার্ক্স যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবেই আমাদের বা মার্ক্সের যে তত্ত্ব সেটি অন্ধভাবে গ্রহণ করতে হবে। এটিও 150 বছর আগে বা আগে যেভাবে যে বাস্তবতায়, সমাজ বাস্তবতায় যে ব্যাখ্যা দিয়েছেন তার থেকে আমরা অনেক পরিবর্তন হয়েছি। সম্প্রতি বদরুদ্দিন ওমরের বিষয়ে একটি জম আলোচনায় ফরহাদ মাজারের এই বক্তব্য শুনছিলাম, এবং তাতে তিনি কখনো বলছেন যে অনেকবারই বলতে তিনি একবার বলছেন যে ঠিক বদরুদ্দিন ওমরকেও বোধহয় ওইভাবে মার্ক্সবাদী হিসাবে বলা যাবে না, মানে মার্ক্সবাদী অভিধায়। আমি মনে করি যে ফরহাদ মাজারকেও এইভাবে কোনো বিশেষ বৃত্তে, বিশেষ মতবাদে সীমিত রাখা ঠিক হবে না। তিনি আমাদের প্রিয় কবি, আমাদের প্রিয় মানুষ। আজকে 46 হলে সবচেয়ে ভালো হতো।
তারপরও ৭৬তম এটি আমরা তার ১০০তম জন্মবার্ষিকী পালন করতে চাই। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা ফরহাদ মাজার সাহেবের লেখা প্রথম আলোতে পাই না কেন? প্রথম আলো কি ফরহাদ মাজারের চিন্তাকে প্রতিপক্ষ মনে করে? দ্বিতীয় কথা হচ্ছে ফরহাদ মাজারকে আপনি পছন্দ করেন এবং তার চিন্তাকে গুরুত্বপূর্ণ মনে করেন, কিন্তু আজকের প্রথম আলো ঘেটে দেখলাম যে আজকে যে ফরহাদ মাজারের জন্মদিন, এটা এক লাইনেও কোথাও প্রথমত উল্লেখ করা হয় না। আচ্ছা, আমি এসেছিলাম ফরহাদ ভাইয়ের একজন কবিতার ভক্ত হিসাবে, তার অনুযোগ বন্ধু হিসাবে। এখানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে সেটি ভাবি নাই। প্রথম আলো আমি মনে করি ফরহাদ মাজার কিন্তু ভোরের কাগজে নিয়মিত লিখতেন। আমি তখন ভোরের কাগজে ছিলাম। প্রথম আলোতে কখন লিখেছেন ফরহাদ ভাই? আচ্ছা, তখন আমি আবার প্রথম আলোতে ছিলাম না। এখন জানি না যে আমি এসেছি বলে ফরহাদ ভাই চলে গেছেন কিনা। বিষয়টি হচ্ছে দুই পক্ষই। আপনি যে প্রশ্নটি করলেন, এমন হতে পারে ফরহাদ ভাই মনে করছেন যে প্রথম আলোতে লেখা তার জন্যে কি বলে, তার অবস্থান, তার যে বক্তব্য তার সাথে প্রথম আলো মেলে না, এটাও হতে পারে। কিন্তু আমি জানি না। আর প্রথম আলো আজকের খবরটার কথা বলছেন যে এটি কোনো উদ্দেশ্যমূলক বা ইচ্ছা করেই করেছে এরকম মনে হয় না। এখন না কেউ যেমন ইচ্ছা করে না, আমরা যদি ধরেই নেই আমাদের সমাজে এটি একটি বড় সমস্যা। আমরা ধরেই নেই এ আমার শত্রু, এ আমার বৈরী, এ আমার সঙ্গে নেই, এটি যদি ধরে নেই তাহলে কিন্তু একটা সমস্যা। আপনারা যারা সবাই প্রথম আলোর কথা বলছেন, আমি মনে করি যে প্রথম আলো আপনারা পড়েন, আপনারা প্রথম আলোকে ভালোবাসেন, একই সঙ্গে ফরহাদ মাজারকেও ভালোবাসেন। এই ভালোবাসা থেকেই তো কথাটা বলা। তা আমি মনে করি আমি প্রথম আলোর যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে কথাটি বলবো যে এই আয়োজনের অধিকাংশ শ্রোতা ভক্ত তারা প্রথম আলোতে ফরহাদ মাজারের লেখা দেখতে চান। আবার এও হতে পারে যে যেটি বললাম যে ফরহাদ ভাই লিখতে চান কি না, কারণ ফরহাদ ভাই প্রথম আলোকে যেভাবে দেখতে চান সেভাবে হয়তো প্রথম আলো নয়, এটাও কারণ হতে পারে। তো সেটি ফরহাদ ভাইয়ের সঙ্গে একটা এ নিয়ে কথাবার্তা হতে পারে। আর সুতরাং আপনাদের এটুকুই বলছি এবং এই অনুষ্ঠানের খবর আশা করি যে প্রথম আলোতে থাকবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং বিশেষ করে আপনার আমাদের তরুণ বন্ধুরা যে আয়োজন করেছেন, কারণ ফরহাদ ভাই এটা জানি যে একটি রাষ্ট্রপ্রীত ঘটনার পর তিনি এরকম জনসমক্ষে এসেছেন বলে আমি দেখিনি। তো সুতরাং তার এই যে জনসমক্ষে আসা, সামনে আসা, এটি অব্যাহত থাকবে। আসলে ফরহাদ ভাই ভয় পাবেন না, আমরা সবাই এখানে যারা আছেন এবং এর বাইরে যারা আছেন আমরা আপনার সঙ্গে আছি। ভালো থাকুন। ফরহাদ ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ সোহরাব হাসান ভাইকে। আর ওনার নামটা ভুলভাবে উচ্চারণ করার জন্য দুঃখিত। যাই হোক, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজকে ফরহাদ ভাইকে আমরা এখানে দেখতে পাবো। আমার সাথে যেদিন ফরহাদ ভাইয়ের প্রথম দেখা হয়, আমার দেখা করার যে তাড়নাটা ছিল যে ওনার অনেক বয়স হয়ে গিয়েছে, যে কোনো সময় মারা যেতে পারে, দ্রুত দেখা করতে হবে। আমি তখন ক্লাস 9-এ ছিলাম, মানে ক্লাস 9-এ পড়ি, এই সম্ভবত ক্লাস 8 থেকে 9-এ উঠছি। ফরহাদ ভাইকে টানা শুধু কল দিচ্ছিলাম, মেইল করতেছি, মেসেজ দিচ্ছি। তো উনি ছোটো মানুষ, দেখা করতে রাজি হচ্ছে না। পরে একটা সময় বললেন যে ঠিক আছে তুমি আমার বাসায় আসো। সেই থেকে আজকে এখান পর্যন্ত আসা। এরপরে চলতে চলতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লাম। এখানে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আজ পর্যন্ত ফরহাদ ভাইকে সবসময় আমরা ফলো করার চেষ্টা করি, ওনার চিন্তার সাথে সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করি। তা আমার কাছে মনে হয়েছে ফরহাদ ভাইয়ের যে অবদান বাংলাদেশের মধ্যে, যে কয়েকটা ইউনিক অবদান বাংলাদেশের মধ্যে, যে জিনিসগুলো অন্য বুদ্ধিজীবী কিংবা রাজনীতিবিদ সবার চেয়ে আলাদা। আমি ফরহাদ ভাইকে দেখি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনীতিবিদ হিসেবে। আমার কাছে মনে হয়েছে ফরহাদ ভাই সবসময়
আমরা যারা তরুণরা যারা আমরা ওনার কাছে যাই, আমাদেরকে সবসময় উদ্বুদ্ধ করেন ফিল্ড অ্যাক্টিভিজমের প্রতি, যে মানুষ যে ফিল্ড অ্যাক্টিভিজমের সাথে যে মানুষের সম্পর্ক এবং সমাজের যে পরিবর্তনের সম্পর্ক, এই সম্পর্কটার গভীরতা উনি নিজে যেমন উপলব্ধি করেন, উনি জনগণকে এবং তরুণদেরকে সেভাবে উপলব্ধি করাতে উনি ভালোবাসেন। এবং বাংলাদেশের মধ্যে ফরহাদ ভাইয়ের যেটা হয়, অন্য অনেক যারা এই জিনিসগুলো নিয়ে ভাবেন, তারা নির্দিষ্ট একটি দল কিংবা নির্দিষ্ট একটি পার্টির পরিবর্তন চান। ফরহাদ মাজহারের যে চিন্তা, সেই চিন্তা উনি কখনো কোনো দলের কিংবা সরকারের পরিবর্তন চাননি। সে আমরা এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত যদি দেখি, উনি আমাদের যে রাষ্ট্র কাঠামো কিংবা এখানে যে স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের পুরো পরিবর্তন চেয়েছেন। তো এই পরিবর্তনটা চাওয়ার যে ইউনিকনেস, এই ইউনিকনেসের কারণে যেটা হয়েছে, বাংলাদেশে বিগত 50 বছরে যারাই রাজনীতি করেছে কম বেশি ফরহাদ মাজহারের চিন্তা দ্বারা প্রভাবিত হয়েছে এবং তার চিন্তাকে মাথায় রেখে তাদেরকে রাজনীতি করতে হয়েছে। এবং যেটা বাংলাদেশের মধ্যে আর কোনো দল কিংবা কোনো রাজনীতিবিদের সে অবদানটা কোনো রাজনীতিবিদেরও নাই। সেই জায়গা থেকে আমি মনে করি ফরহাদ মাজহার বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় রাজনীতিবিদ। এখন এটা আগামী দিনে যে জিনিসটা হলো এখন আমাদের সামনে উঠে আসেনি, আগামী দিনে হয়তো আপনাদের চিন্তার মধ্যে কিংবা আলাপের মধ্যে জিনিসটা উঠে আসতে পারে। দ্বিতীয়ত, আমরা যে সময়টাতে বড় হয়েছি সেই সময়ে বাংলাদেশের মধ্যে শাহবাগ পরবর্তী সময়ে বিশাল যে আইডেন্টিটি পলিটিক্স এবং ট্যাগিং পলিটিক্স যেটি ছিল, এই ট্যাগিং পলিটিক্সের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী এবং কার্যকরী যে ভূমিকা এবং চিন্তার জায়গা থেকে ফিল্ড অ্যাক্টিভিজম এবং চিন্তার জায়গা থেকে সবচেয়ে শক্তিশালী ভূমিকা ফরহাদ মাজহারের। আমরা যারা আজকে বাংলাদেশের বিশাল যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে বাংলাদেশের যে মূল শাসন কাঠামো থেকে দূরে রাখা এবং তাদেরকে আলাদা রেখে বাংলাদেশের শাসন কাঠামো পরিচালনা করার যে চেষ্টাটি করা হয়েছিল, সেই জায়গাতে ফরহাদ মাজহার ট্যাগিং পলিটিক্সের বিরুদ্ধে যেমন তার অবস্থানটা ছিল, তেমনইভাবে আইডেন্টিটি ক্রাইসিসে যে বাংলাদেশের বিশাল যে মুসলিম কিংবা আমরা বলতে পারি মাদ্রাসা ব্যাগ যে ছাত্রছাত্রীরা, তাদেরকে তাদের যে আইডেন্টিটি ক্রাইসিস থেকে মূল শাসন কাঠামোর দিকে নিয়ে আসা, সেটার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদানটা ফরহাদ মাজহারের। তৃতীয়ত, আমি যেটা মনে করি সেটা হলো আমাদের এখানে দক্ষিণ এশিয়ার যে রাজনীতি এবং আমাদের এখানে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটা আসলে কি হবে। অনেক সময় এখানে ভারতীয় যে আগ্রাসন, এই আগ্রাসনকে অনেকেই হিন্দু আগ্রাসন হিসেবে দেখানোর চেষ্টা করে। ফরহাদ মাজহার এই জায়গাতে খুব সফলতার সাথে এটার যে চিত্র এবং আমাদের এখানে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের হিন্দুদের সাথে যে ভালো সম্পর্ক, বৌদ্ধদের সাথে ভালো সম্পর্ক এবং আমাদের এখানকার যে লোকাল যে কালচার, এই কালচারকে আমরা সবাই ধারণ করে এখানের যে একটি সাংস্কৃতিক ঐক্য না হলে এবং সেই ঐক্যের মধ্যে সকল ধর্ম বর্ণ সবার অবস্থান, নারী পুরুষের সবার অবস্থান না হলে যে আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না এবং এই আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইতে যে দীর্ঘজীবী হবে না, সেটি তার চিন্তার মধ্যে উনি খুব শক্তিশালীভাবে দেখিয়েছেন। আপনারা সম্প্রতি দেখতে পাবেন, আমরা যখন আবরার হত্যার পর আমরা যখন 8 স্তম্ভ করি, সেই 8 স্তম্ভের যে কে কেন্দ্র করে বিভিন্ন লেখালেখির মধ্যে ফরহাদ মাজহার খুব শক্তিশালীভাবে সেটি আবারও বিভিন্ন সময় ফুটিয়ে তুলেছেন। এবং আমার কাছে সর্বশেষ যেটি মনে হয়েছে যে ফরহাদ মাজহারের যে চিন্তা, এই চিন্তার ক্ষেত্রে বাংলাদেশে উনি হলো যে বাইনারি বাম এবং ডানের যে বাইনারি, এই বাইনারি উনি ভাঙতে সক্ষম হয়েছেন। যে কারণেই আমরা শাহবাগ আন্দোলনের পরে কোটা সংস্কার আন্দোলন কিংবা নিরাপদ সড়ক আন্দোলন, যে আন্দোলনগুলো কিন্তু বাংলাদেশের এই 2 বাইনারি ভেঙে দিয়ে নতুনভাবে বাংলাদেশের জনগণের যে আইডেন্টিটি, বাংলাদেশের তরুণ সমাজের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে উনি সামনে নিয়ে আসতে ওনার লেখালেখির মাধ্যমে উনি সফলতার সাথে উনি এটি দেখিয়েছেন। এবং এই বাইনারি ভেঙে নেওয়ার মাধ্যমে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ফরহাদ মাজহার অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তো আমি, এটা হলো আমার অবজারভেশন। আমার সর্বশেষ যেটি আমার কাছে মনে হয়েছে ফরহাদ মাজহারের চিন্তার, মানে এটা আমার একটা প্রস্তাবনা বলতে পারেন, যে বাংলাদেশের মধ্যে ফরহাদ মাজহারের চিন্তার ওই অর্থে কোনো ক্রিটিক তৈরি হয়নি। বাংলাদেশের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়, ফরহাদ মাজহারের সাথে আমাদের একটা পার্সোনাল সম্পর্কের কারণে আমাকে মাঝে মাঝেই ডানপন্থী যারা এদের কাছ থেকে কথা শুনতে হয় যে ফরহাদ মাজহার তো একজন নাস্তিক, হ্যাঁ সে ইসলামের সেকুলারাইজেশন করতেছে, তার কাছে তোমরা কেন যাও। আবার বামপন্থীদের কাছে আমাদের কথা শুনতে হয় যে তার সাথে কেন কথা বলো, সে তো একজন হেফাজতি। তো এই যে ফরহাদ মাজহারের সাথে কিংবা বিভিন্ন সময় যার সাথেই কথা হয়, তারা কি করে, ফরহাদ মাজহারকে শুধু গালি দেয়। কিন্তু আমরা যখন বলি যে আপনি মানে তার একদম স্পেসিফিক যে এই চিন্তাটার এই সমস্যা,
এটি বাংলাদেশের মধ্যে এটি এখনও ওই অর্থে কেউ করতে সক্ষম হয়নি। এটি আমি মনে করি বাংলাদেশের সোসাইটির জন্য এটি বড় একটি ক্রাইসিস, এবং আমি মনে করি এটি হয়তো ফরহাদ ভাইয়ের জন্য বড় একটি ক্রাইসিস। তো এই জায়গা থেকে আমি মনে করি উত্তরণ হওয়া উচিত, এবং আমি মনে করি আজকে 76তম জন্মদিনে আজকের পরে ফরহাদ মজহারের যে চিন্তা, সেই চিন্তাকে বাংলাদেশের তরুণরা আরও শক্তিশালীভাবে ক্রিটিক করতে শিখুক, এবং ফরহাদ মজহার বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমাজে এবং আগামীর যে বিশ্ব রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক, এবং ফরহাদ মজহারের শতায়ু কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে কিছুক্ষণ পর ফরহাদ ভাই কথা বলবেন, তো এর মধ্যে আরও কয়েকজন কথা বলবেন, আমি তাদের মধ্যে একজনকে আর কি এখন ডাকবো। আমি সাইমুম পিয়াস ভাইকে ডাকতেছি। জি, আইনজীবী, এবং তিনি ব্র্যাক ইউনিভার্সিটিতে ল পড়ান। সাইমুম ভাইকে ডাকছি। শুভ জন্মদিন ফরহাদ ভাই। একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সবচেয়ে প্রবীণ যিনি এবং সবচেয়ে নবীন যিনি, সবার কাছেই ফরহাদ মজহার হচ্ছেন ভাই। সবার কাছে পৌঁছতে পেরেছেন ওনার চিন্তা এবং ভাবনা দ্বারা, এটা সবচেয়ে বড় সার্থকতা, আর এটাই সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণতা আমি মনে করি ওনার। ফরহাদ ভাইকে আমি প্রথম আসলে মানে চিনি অথবা ওনার প্রথম বক্তব্য শুনি 2009 সালে একটা মজার প্রোগ্রামের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর ডক্টর মিজানুর রহমান, উনি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ছিলেন। তো ওনার একটা অর্গানাইজেশন আছে এলকপ, তো ওনারা আবার একটা ক্যাপিটালিজম, তারপর কমিউনালিজম, তারপর ল, কনস্টিটিউশনালিজম নিয়ে 2009 সালে একটা প্রোগ্রাম করেছিলেন মার্চ মাসে। তো এই প্রোগ্রামে প্রথম দেখি যে স্টেজে বসে আছেন হচ্ছে ফরহাদ মজহার, একই সাথে ছিলেন মিজানুর রহমান খান স্যার, এম আকাশ স্যার ছিলেন, তারপরে আমি যদি ভুল না করে থাকি জাস্টিস গোলাম রব্বানী ছিলেন, এবং সেটার আয়োজক ছিলেন রেজাউর রহমান লেনিন ভাই। তো সেখানে আলোচনা হচ্ছিল যে আইন, রাষ্ট্র, গঠনতন্ত্র ইত্যাদি, এবং প্রথম আমি ধাক্কা খেলাম যে কি বলছেন ফরহাদ ভাই, এতদিন পর্যন্ত যা শিখে এসেছি ইউনিভার্সিটি ক্লাসগুলোতে সেটা এক ধরনের, আর ফরহাদ ভাই প্রশ্নের মাধ্যমে আসলে সেগুলো উত্তর সহকারে দিচ্ছিলেন। সেই প্রথম ফরহাদ ভাইয়ের চিন্তার সাথে আমার আসলে প্রথম পরিচয়। তো ফরহাদ ভাই বলতে আমি আসলে ব্যক্তি মানুষ না, ওনার চিন্তাটাকে, এবং আজকেও এই আপনার যে ব্যানারটা দেখছেন, ব্যানারে একটা শব্দ, একটা প্রপঞ্চ আছে, বড় বাংলা। তার মানে টিল টুডে, আজকেও আপনার আমার সামনে ফরহাদ ভাই চিন্তা নিয়ে কিন্তু হাজির হয়েছেন। এই বড় বাংলাটা কি? এটা শুধুমাত্র যে আমার সমাজ বাংলাদেশ তা না, এই যে গাঙ্গেয় যে তট বলেন অথবা আরও এই যে অঞ্চলটা, এটা যে শুধুমাত্র বাংলাদেশ না, পশ্চিমবঙ্গ আছে, আসাম আছে, ওদিকে আমাদের ত্রিপুরা আছে, অথবা যদি বাংলাদেশটাকে যদি বৈশ্বিক প্রেক্ষাপটে চিন্তা করেন, বড় বাংলার ধারণাটা কি আজকেও কিন্তু ফরহাদ ভাই প্রাসঙ্গিক, সামনের দিনে আরও বেশি প্রাসঙ্গিক হবে। প্রশ্নটা হচ্ছে আমরা কি ফরহাদ ভাইয়ের এই চিন্তাটাকে ধারণ করতে পারছি কি না, এই চিন্তাটাকে আমরা সামনে আরও পর্যালোচনার মাধ্যমে আমাদের নিজস্ব চিন্তাভাবনা নিয়ে আসতে পারছি কি না। কারণ ব্যানারের নিচে লেখা আছে তরুণ, ভাবুক এবং অ্যাক্টিভিস্ট সমাজ, আমরা আমাদের সেই কাজটা করতে পারছি কি না। এতটুকু বলি আমি আবারও ফরহাদ ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে উনি এভাবে চিন্তার জগতে আমাদেরকে ধাক্কা দিতে থাকুক, আমাদেরকে নতুন চিন্তা কিভাবে করতে হয় এবং আনতে হয় সেই খোরাকটা যোগাক, এটা বলে আবারও শুভকামনা ফরহাদ ভাই। ধন্যবাদ। এখন বলবেন মোনায়েম ওয়াসিফ, উনি পাঠশালায় পড়ান এবং একজন ফটোগ্রাফার। ফরহাদ ভাইকে শুভ জন্মদিন। আজকে আসলে এখানে যে কথা বলতে হবে সে ব্যাপারে প্রস্তুত ছিলাম না, আমি ভেবেছিলাম প্রোগ্রামটা বিকালবেলা, ফলে ঘুম থেকে উঠে হঠাৎ দেখি মাহবুব মার্শেদের ব্যানারের ছবি। তো আমি ভাবলাম যে এত বিজ্ঞ কবি কি ব্যানার লাগাচ্ছে কি না সকালবেলা, বললাম এটা হওয়ার কথা না, মানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো আমি খুব ছোট্ট করে 2 মিনিট বলবো, অনেকে অনেক কথা বললেন। আমার সাথে ফরহাদ ভাইয়ের সম্পর্ক আসলে বলতে গেলে অনেক দিন হয়ে গেল, তবে আমি একটা বিশেষ ব্যাপারে ফরহাদ ভাইকে তো প্রথমে কবি হিসেবেই চিনি এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সবাই পরিচিত, কিন্তু উনি আসলে কৃষি নিয়ে যে কাজ করেছেন সেটা ঢাকা শহরের যে তরুণ সমাজ যারা ফরহাদ ভাইয়ের মূলত কবি এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আগ্রহী, অনেকে হয়তো তার কৃষির কাজের যেই গুরুত্বটা সেটা উপলব্ধি করতে পারেন না বা উপলব্ধি করার
কথাও না, সেটা আমরা যে জ্ঞানকাণ্ডের ভিতরে ঘোরাফেরা করি, সেই জ্ঞানকাণ্ডের ভিতরের সেই বলয়গুলো সেই জায়গা পর্যন্ত পৌঁছায় না। তো আমি কোনো না কোনো একভাবে আমার টাঙ্গাইলে যাওয়ার সৌভাগ্য হয় এবং আমি আস্তে আস্তে একটু নয়া কৃষি নিয়ে জানতে আগ্রহী হই এবং ফরহাদ ভাইকে একবার জিজ্ঞেস করি যে আমি একটু নয়া কৃষি নিয়ে জানতে আগ্রহী, আমার কিছু লেখা টাকার রেফারেন্স দেন, আমি একটু পড়তে চাই। কারণ ফরহাদ ভাই খুব একটা ইন্টারেস্টিং উত্তর দেয়, বলে যে আপনি লেখা পড়ে নয়া কৃষি বুঝতে চাচ্ছেন কেন? তো আমি একটু ইতস্তত বোধ করি, কারণ এইভাবেই তো আমরা আসলে যে কোনো সম্পর্কে জানতে তৈরি হয়েছি যে আমরা লেখা পড়তে চাই। ফরহাদ ভাই বললো আপনি একটু টাঙ্গাইল গিয়ে কিছুদিন ঘুরে আসেন, ওখানে থাকেন, একটু দেখেন মানুষজনের সাথে কথা বলেন, কৃষকের সাথে কথা বলেন। তো আমি তখনই বুঝলাম এখানে একটা চিন্তার পাটাতনের বড় এক ধরনের পরিবর্তন আছে। আমরা যারা ঢাকা শহরে বড় হয়েছি কিংবা শহরে বড় হয়েছি, সকল কিছু সম্পর্কে জানতে হলে যে লেখা পড়ে আমরা বুঝতে চাই, এই বোঝার প্রক্রিয়ার ভিতর দিয়ে অনেকগুলো জায়গায় অনেকগুলো বড় গ্যাপ তৈরি হয়। তো আমি টাঙ্গাইলে যাই এবং গত 5-7 বছর অনেকবারই গিয়েছি এবং আমি কৃষি নিয়ে ছোট্ট একটা কাজ করার চেষ্টা করছি। এবং টাঙ্গাইলে যাওয়ার পর আমার প্রথম আমার কাছে মনে হলো ফরহাদ ভাইয়ের সাথে কথা না বলে এবং ফরহাদ ভাইয়ের লেখা যতটুকু পড়েছি এবং যতটুকু পড়িনি, টাঙ্গাইলে ওই নয়া কৃষির ওই কেন্দ্রে না গেলে ওই অনাবাদী জঙ্গল এবং ওখানে যারা কাজ করেন তাদের সাথে অলস দুপুরের সময় না কাটালে ফরহাদ ভাইকে হয়তো ঠিক সেভাবে বুঝতে পারতাম না। এবং আমার কাছে মনে হয় যে ফরহাদ ভাইয়ের কবির সত্তা, তার রাজনৈতিক প্রগাঢ়বোধ এবং কৃষি সম্পর্কের যে তার আগ্রহ, এই তিনটার ভিতরে যে সংযোগ, এই সংযোগটা বাংলাদেশে বিরল। বাংলাদেশে অনেক মার্ক্সবাদী আছেন, অনেক বিপ্লবী আছেন যারা বিপ্লব নিয়ে সত্যিকার অর্থে আগ্রহী, কিন্তু সেই অর্থে এই অঞ্চলের কৃষক এবং মেহনতি মানুষের সাথে একদম মাটির নিচের সম্পর্কটা ধরতে পারেন না। তো আমার কাছে সবসময় মনে হয়েছে ফরহাদ ভাই এটা ধরতে আগ্রহী হলেন কেন, এবং সেটা যখন আমি ভাবি তখন আমার কাছে সত্যিকার অর্থে মনে হয় যে আসলে সত্যিকার অর্থেই ফরহাদ ভাই আসলে মূলত কবি, এবং কবি ছিলেন বলেই ওনার এই স্বপ্ন দেখার বাসনাটা ছিল, এবং এই স্বপ্ন দেখতে গিয়েই উনি কৃষকের সাথে এই সম্পর্কটা করতে চেয়েছেন। আমি খুব বেশি বড় করবো না, আর একটা ছোট্ট কথা বলতে চাই। আমার জ্ঞান খুব অল্প, আমি শিল্পী মানুষ। ফরহাদ ভাইয়ের সাথে যতবার কথা বলতে গিয়েছি উনি সময় নিয়ে যত্ন নিয়ে কথা বলার চেষ্টা করেছেন, যেটা বাংলাদেশে বুদ্ধিজীবীদের ভিতরে বিরল। বাংলাদেশের বুদ্ধিজীবীদের ভিতরে একটা ভয়াবহ হায়ারার্কি থাকে এবং ওনাদের প্রধান কাজ হলো অন্য যে কোনো মানুষকে ছোট করা, এবং আপনি কত ছোট এটা প্রমাণ করতে পারলে উনি কত বড় এটা প্রমাণিত হয়। ফরহাদ ভাইয়ের ভিতরে এই গুণটা কখনোই ছিল না, এবং উনি যে বিনয় এবং প্রজ্ঞার সাথে আমার মতো মূর্খ একজন মানুষের সাথে দিনের পর দিন কথা বলেছেন, এ কারণেই উনি ফরহাদ মাজার। তো ওনার সুস্বাস্থ্য কামনা করি। এবং অনেকে বললেন ওনার বয়স 47 হলে ভালো হতো। আমি মনে করি ওনার বয়স 130 হলে ভালো। আমাদের দেশে যে দীর্ঘদিন বাঁচা যায় এবং এই বয়সে এসে যে তুখোরভাবে চিন্তা করা যায়, এবং যত বয়স হয় তত যে খোলসের ভিতরে ঢুকতে হয় না, ফরহাদ ভাই তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তা আশা করি উনি ভালো থাকবেন। এবং আমার ফরহাদ ভাইয়ের সাথে সম্পর্কের পিছনে একটা বিশেষ মানুষের ভূমিকা আছে। ওনাকে ফোন করে অনেক কষ্ট করে আনাতে হয়েছে, মুস্তাইন জহির, এবং তার দীর্ঘদিনের অবদান না থাকলে ফরহাদ ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করতে পারতাম না আমি। তা আশা করি ওনাকেও ধন্যবাদ, এবং ফরিদা আপাকে বিশেষ করে ধন্যবাদ। উনি যে ফরহাদ ভাইয়ের মতো এরকম একজন মানুষের সাথে এতদিন থাকতে পেরেছেন, এই কারণে ফরিদা আপাকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। ভালো থাকবেন। এখন বলবেন বিখ্যাত ফটোগ্রাফার নাসির আলী মামুন। জন্মদিনে অভিনন্দন। এই সময়ের শুধু বাংলাদেশের না, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, নানা দিকে নানা কর্মের কারণে ফরহাদ মাজার, আপনাকে আমরা অভিনন্দন জানাই। এখানে যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নেই, অনুপস্থিত, যারা ঘরে বসে আছেন বা বাইরে কাজে, তাদের সকলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। আপনি আমাদের অক্সিজেনের মতো আসলে। আর ফরহাদ মাজার ভাইয়ের যে সব কিছু আমাদের মেনে নিতে হবে, এটা অনেক বক্তা বলেছেন। আমি মনে করি যে তার জন্য, তার লেখার কারণে, তার সমস্ত কর্মের জন্য আমরা দ্বিমত করতে পারি, নানা মত করতে পারি, কিন্তু তার শত্রু হওয়া যাবে না। আমাদের সমাজ
অত্যন্ত অসহিষ্ণু, অস্থির এবং আমরা অনেক বিমূর্ত জিনিস বুঝি না, অনেক ভেতরের দিকে আমরা যাই না, গভীরে যাই না, কাজেই তার শত্রু হওয়া যাবে না। মনীষী আহমদ সাফা মারা যাওয়ার পরে সলিমুল্লাহ খান লিখছিলেন যে আমরা বন্ধুর বেশে, সাংবাদিকের বেশে এবং শিক্ষকের ছদ্মবেশে আহমদ সাফাকে হত্যা করেছি। আমি সেই রকমই একটা কথা বলতে চাই যে আমরা দ্বিমত পোষণ করতে গিয়ে যাতে ফরহাদ মজহার ভাইকে খুন না করি জীবিতকালে, অথবা তাকে একটা ছোট্ট দ্বীপের মতো, একটা কারাগারের মতো নিঃসঙ্গ জীবনযাপন করতে এবং কোনো কাজ না করতে যাতে বাধ্য না করি। তিনি নানা কারণে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ, তার উচ্চতা এবং তার হাইট এবং তার ব্যাপ্তি আমরা বুঝি, আসলে সকলে বুঝি। কাজেই আমরা সামনে যারা বক্তা কথা বলবো, আমার মনে হয় যে আমাদের সতর্ক থাকতে হবে যে সময় খুব গুরুত্বপূর্ণ। আমরা আজকে আমাদের মনীষী ফরহাদ ভাইয়ের কথাই কিন্তু শুনতে এখানে আসছি। আর ফরহাদ ভাই জীবিতকালে এবং প্রয়াত হবার পরও আমার মনে হয় যে আমাদের এই দেশে, এই বাংলা ভাষা, বাঙালি জাতি, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়া, এই সব কিছু মিলিয়ে তিনি কিন্তু আসলে মারা যাওয়ার পরেও কিন্তু তিনি জীবিত থাকবেন। তার এত কাজ নানা দিকে প্রত্যেকে বলে গেছেন, কাজে এই লোকটাকে বাঁচায় রাখার জন্য তার জীবিতকালে তাকে শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের জানানো খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই জন্মদিনের অনুষ্ঠানে বসে কবি ফরহাদ মজহার ভাই যেন তার বাসায় যাওয়ার পথে, বাসায় গিয়ে উনি মনে করতে পারেন যে আমার জীবন ধন্য, আমি আনন্দিত এবং আমার লক্ষ লক্ষ ফলোয়ার আছে। সেটি আমার মনে হয় সবচেয়ে উপকার হবে তার জন্য, আমাদের সকলের জন্য। আবারও অভিনন্দন আমাদের কালের দার্শনিক, ভাবুক, লেখক, সঙ্গীতকার ফরহাদ মজহার। এখন বলবেন বিখ্যাত ফিল্ম মেকার, বাংলাদেশে এবং গ্লোবালি সে সেলিব্রেটেড, কামার আহমেদ সাইমন। আমি আজকে এখানে আসলে শুনতে আসছিলাম, মানে আমি এখানে কোনো কিছু বলার প্রস্তুতি নিয়ে আসিনি, এবং আমার বলতে কোনো দ্বিধা নাই যে আমি আপনার সম্বন্ধে খুব বেশি কিছু জানি না, কিন্তু এইখানে এর আগে যারা বলে গেছেন বা যারা বলছেন তাদের কথা শুনতে শুনতে এবং আমার নিজের এক ধরনের অনুসন্ধান ছিল, সেই অনুসন্ধানের একটা কৃতজ্ঞতা স্বীকার এখানে করা উচিত। সেটা হচ্ছে যে আমি মোহাম্মদ আজমের একটা বই পড়ছিলাম, ওর থিসিস যে ছিল বাংলা ভাষার উপনিবেশায়ন রবীন্দ্রনাথ, এটার একটা বিরাট ভক্ত এই বইটার। সেটা পড়তে গিয়ে আজমের একটা টক শুনতে গিয়ে আমি আপনাকে নতুন করে ডিসকভার করি। নতুন করে এই জন্য বলছি যে এর আগে পর্যন্ত আপনার সম্বন্ধে আমি সত্যি কথা বলতে ভালো কোনো কথা শুনি নাই, এবং সেটা আমার জন্য খুব সুখকর হয়েছে। তো তার ফলে আমাকে নতুন করে জিনিসটা বোঝাপড়ার চেষ্টা করতে হয়েছে, এবং মোলাকাত আপনার সাথে আমার আজকেই প্রথম। আমার কাছে যেটা মনে হতো যে একটা আগলি ডাকলিংয়ের গল্প পড়ছি না আমরা ছোটোবেলায়, একটা কালো হাঁস, সবগুলো সাদা হাঁসের মধ্যে কালো হাঁস, যদিও আপনি সাদা পড়েন, কিন্তু আপনাকে আমার ওরকম একটা কালো হাঁস মনে হতো। এবং সেই কালো হাঁসটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই সময়ে, বিশেষ করে যে সময়টাকে আমরা সম্ভবত সহমত ভাই সময় বলতে পারি, এই সময়টা একটা সহমত ভাইয়ের সময়, যেখানে কেউ দ্বিমত পোষণ করেন না, সেরকম একটা সময়ে আপনি যতগুলো বিষয়ে বিতর্ক উপস্থাপন করছেন, আমি তার সামান্যই ঘাটাঘাটি করছি, সেটা ঘেটে আমার যেটা মনে হয়েছে যে বিতর্ক জিনিসটা খুব ভালো, কুতর্কে না গেলেই হয়। বিতর্ক জিনিসটা খুবই ভালো, এবং বিতর্ক জিনিসটা অনেক সময় ফিটকিরির মতো, ঘোলা পানির মধ্যে একটা ফিটকিরি দিয়ে দিলে যখন পানিটা পরিষ্কার হয়ে যায়। আপনার অনেক আলোচনা আমার জন্য ব্যক্তিগতভাবে আমি খুব লাভবান হয়েছি। আর বারবার অনেকেই বয়সের কথা বলছেন, কিন্তু ওই যে প্রজ্ঞার কথাটা যেটা আজম বললেন, সেটা বোধহয় বয়সেরই একটা সৌন্দর্য, এবং সেই সৌন্দর্য নিয়ে আপনি এখন যেভাবে নয়া কৃষি থেকে শুরু করে এবং তরুণদের বা বিভিন্ন প্রজন্মের সাথে যেভাবে একটা ডিসকোর্সের মধ্যে আছেন, সেই ডিসকোর্সটা আমার কাছে আমাদের সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য মনে হয় যে আমরা তো এক ধরনের কি বলবো, মানে এক ধরনের মানে আরোপিত ডিসকোর্সের মধ্যে থাকি, তো এক ধরনের ডমিনেন্ট ডিসকোর্সের মধ্যে থাকি, এবং এই ডমিনেন্ট ডিসকোর্সটা কিন্তু খুব বিচ্ছিন্নভাবে এখনকার সময়ের না। এটা আমি 90-এর দশকে
বা আমরা যখন বেড়ে উঠতেছিলাম, বড় হচ্ছিলাম, তখন আমি স্থাপত্যে পড়ার সময় আমি স্থাপত্যে গিয়ে দেখতাম সব বিদেশি বই পড়তেছি, বা আমি যখন ছবি বানাইতে গেছি তখন ছবি বানাইতে গিয়ে থেকে আমি সব বিদেশি ছবি দেখতেছি। এবং এখন পর্যন্ত খুবই লজ্জাজনক ব্যাপারটা এরকম যে আমার ছবির আলোচনাগুলো যে বললেন বিখ্যাত, মানে সেটা বিদেশের যখনই যে কোনো একটা তকমা লাগে তখনই বিখ্যাত হই। সো ছবিটার জন্য কখনো আলোচনাটা হয়নি। এই দুঃখটা অনেকটা আপনার অনেকগুলো আলাপ থেকে আমার ব্যক্তিগতভাবে আমার খুব লাভ হয়েছে। সে জায়গায় আপনাকে আমি আন্তরিক শুভকামনা জানাই এবং আশা করি আপনার সাথে মোলাকাতের এই চর্চাটা শুরু হলেও মাত্র এবং মোকাবেলা করার একটা সুযোগ হয়তো পাওয়া যাবে। ধন্যবাদ।